আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের চতুর্থ অধ্যায় অর্থের সময় মূল্য নিয়ে আলোচনা করব। অর্থের সময় মূল্য এই অধ্যায়ে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় বোর্ডে লিখে দিয়েছি, যেগুলো আলোচনা করার পর আমরা এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন ক ও খ এর উত্তর দিতে পারব। এখন আমরা বিষয়গুলো দেখি। প্রথমে আমাদের আছে অর্থের সময় মূল্য। অর্থের সময় মূল্য কি? অর্থের সময় মূল্য হলো সময়ের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় তাকে অর্থের সময় মূল্য বলে। যেমন আমি যদি আজকে 100 টাকা ব্যাংকে জমা রাখি, 1 বছর পর 10% সুদে আমাকে ব্যাংক 110 টাকা প্রদান করবে। আমার আজকের 100 টাকা মূল্য বৃদ্ধি পেয়ে 110 টাকা হয়েছে। সময়ের সাথে সাথে আমার অর্থের মূল্য বৃদ্ধি পেয়েছে, এটাকে অর্থের সময় মূল্য বলে। 2 নাম্বার হলো সুযোগ ব্যয়। সুযোগ ব্যয় কি? সুযোগ ব্যয় হলো একটি প্রকল্পে বিনিয়োগ করার ফলে অপর একটি প্রকল্পে বিনিয়োগের সুযোগ ত্যাগ করাকে সুযোগ ব্যয় বলে। ধরেন আমার কাছে 10 লক্ষ টাকা আছে, হাতে 2টি প্রকল্প। প্রথম প্রকল্প হলো জমি ক্রয় করা, দ্বিতীয় প্রকল্প হলো ব্যাংকে জমা রাখা। এখন আমি জমি ক্রয় না করে ব্যাংকে টাকা জমা রাখলাম। জমি ক্রয়ের সুযোগটি ছেড়ে দিয়ে আমি ব্যাংকে টাকা জমার সুযোগটি গ্রহণ করলাম। এখন ছেড়ে দেওয়ার অংশকে আমরা সুযোগ ব্যয় বলি, বা ছেড়ে দেওয়ার প্রকল্পকে আমরা সুযোগ ব্যয় বলে থাকি। এখন 3 নম্বরে আমাদের আছে প্রকল্প। প্রকল্প কি? প্রকল্প হলো কোনো নির্দিষ্ট সময় কোনো নির্দিষ্ট বিষয়ে বা উদ্দেশ্য অর্জনের জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে প্রকল্প বলে। 4 নম্বরে আমাদের আছে সরল সুদ। সরল সুদ কি? আসল টাকার উপর যে সুদ প্রদান করা হয় তাকে সরল সুদ বলে। যেমন আমার আসল টাকা 1000 টাকা, আমি ব্যাংকে জমা রাখলাম 10% সুদের হারে। ব্যাংক আমাকে 1 বছর পর 100 টাকা প্রদান করলো। আমার আসল টাকার উপর সুদ প্রদান করেছে। আসল টাকার উপর যে সুদ প্রদান করা হয় তাকে সরল সুদ বলে। 2 নম্বর চক্রবৃদ্ধি সুদ কি? এখন আমরা চক্রবৃদ্ধি সুদ আলোচনা করব। চক্রবৃদ্ধি সুদ হলো সুদ আসলের উপর যে সুদ ধার্য করা হয় তাকে চক্রবৃদ্ধি সুদ বলে। যেমন আমার 1000 টাকা আছে, আমি ব্যাংকে এটা বিনিয়োগ করলাম 10% সুদের হারে। ব্যাংক আমাকে প্রথম বছর 1000 টাকা 10% প্রদান করলো, 100 টাকা। এর পরবর্তী বছর ব্যাংক আমাকে 1000-এর সাথে আমার এই 100 টাকা যোগ করে 1110 টাকার 1100 টাকার 10% সুদ প্রদান করবে। এভাবে আমাদের সুদ আসলের উপর সুদ প্রদান করবেন, মানে সুদ আসলের উপর সুদ প্রদান করবে। আসল টাকা সুদের টাকা একসাথে যোগ করে পরবর্তী বছর 10% সুদ প্রদান করবে। এভাবে সুদ আসলের উপর সুদ প্রদান করা হয়। এখানে 1100 টাকার পরবর্তী বছরের সুদ হবে 110 টাকা। এটাই আমাদের চক্রবৃদ্ধি সুদ। রুল 72 কি? এখন আমরা একটি উদাহরণের সাহায্যে রুল 72টি ব্যাখ্যা করব। একটি প্রকল্পে 10 বছর পর জমির দাম দ্বিগুণ হবে। আরেকটি প্রকল্পে ব্যাংক আমাকে 10 বছরের জন্য 8% সুদের হারে জমা রাখতে বলল। এখন আমরা প্রথম প্রকল্প 10 বছরের দ্বিগুণ হওয়া জমিটির সুদের হার জানা নেই। এখন আমরা সুদের হার বের করার জন্য রুল 72 ব্যবহার করব। আমরা রুল 72কে বছর সংখ্যা 10 দিয়ে ভাগ করব। ভাগ করলে আমাদের আসে 7.2। এখন আমরা লক্ষ্য করি যে জমি ক্রয় করলে আমরা 7.2% হারে সুদ পাবো।
আর ব্যাংকে জমা রাখলে 8% হারে সুদ পাবো। এভাবে আমরা সুদের হার বের করার জন্য রুল 72 ব্যবহার করি। রুল 72-এর মাধ্যমে আমরা বছর সংখ্যা দিয়ে রুল 72-কে ভাগ করে সুদের হার বের করতে পারি। এরপর আমাদের 7 নম্বরে দেওয়া আছে যে ইএআর। ইএআর এর পূর্ণরূপ হলো ইফেক্টিভ অ্যানুয়াল রেট। এর অর্থ হলো প্রকৃত সুদের হার। প্রকৃত সুদের হার ব্যবহার করার জন্য বা প্রকৃত সুদের হার বের করার জন্য আমরা ইএআর ব্যবহার করি, ইএআর এর সূত্রটি ব্যবহার করি। এরপর আমাদের আছে যে দুইটি নোট আছে। বর্তমান মূল্য নির্ণয় করা হয় বাট্টাকরণ পদ্ধতির মাধ্যমে, ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা হয় চক্রবৃদ্ধিকরণের মাধ্যমে। আগামী ক্লাসে আমরা চক্রবৃদ্ধি সুদ, সরল সুদ, বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্য সূত্র নিয়ে আলোচনা করব। পরিশেষে বলতে চাই যে আমার পাঠে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যারা ফেসবুক পেজে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, আর যারা ইউটিউবে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।